বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য একান্তই কাম্য। রাজীববাবু আর অতনু গাড়ি নিয়ে তাড়াতাড়ি পূজার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পূজার বাড়ির গেটের সামনে গাড়ি থামায়। গাড়ি থামিয়ে রাজীববাবু আর অতনু দেখে বাড়িটার সারা ঘরের লাইট বন্ধ। বাগানে কালো অন্ধকারে ঘেরা, কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না। রাজীববাবু ও অতনু মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এগোতে এগোতে বাড়ির সদর দরজার সামনে পৌঁছে যায়। ঠিক তখনই উপরের ঘর থেকে একটা মহিলার চিৎকারের আওয়াজ ভেসে আসে। ব্ল্যাক ইনভেনশন। সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স দ্য গোট ম্যান। সময় রাত 1টা। রাজীববাবুর টেলিফোনে আচমকাই ফোন আসে। রাজীববাবু বিরক্ত মুখ নিয়ে টেলিফোনটি তোলার জন্য বিছানা থেকে ওঠে। উফ, এই মাঝরাতে আবার কে ফোন করলো? রাজীববাবু টেলিফোনটি তোলে এবং তুলে বলেন, হ্যালো, কে? স্যার, আমি হেড কনস্টেবল অতনু মুখার্জি বলছিলাম। আচ্ছা, হ্যাঁ অতনু, বলো বলো। স্যার, আপনাকে এত রাতে ডিস্টার্ব করলাম, তার জন্য সরি স্যার। আরে না না, বলো কিসের জন্য ফোন করেছো বলো। স্যার, সল্টলেকে একটা অ্যাপার্টমেন্টে একজন ব্যক্তি মাথা ছাড়া দেহ পাওয়া গেছে। হোয়াট? মাথা ছাড়া দেহ? হ্যাঁ স্যার, মাথা ছাড়া দেহ। আপনি কি আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। রাজীববাবুর কানে এই খবরটা আসার পর রাজীববাবুর চোখের ঘুম উড়ে যায়। রাজীববাবু নিজের ইউনিফর্ম পরে পুলিশের জিপ নিয়ে বেরিয়ে পড়ে ঘটনাস্থলের দিকে। জিপ নিয়ে পৌঁছায় রাজীববাবু সেই অ্যাপার্টমেন্টের সামনে। জিপ থেকে নেমে রাজীববাবু সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। ঘটনাস্থলে প্রবেশ করতে না করতে রাজীববাবুর নাকে একটা পচা গন্ধ ভেসে আসে। রাজীববাবু নাকের রুমাল চাপা দিয়ে লিভিং রুমে প্রবেশ করে। রাজীববাবু দেখে লিভিং রুমের সোফার উপরে একটা বডি পড়ে আছে এবং বডিটার থেকে পচা গন্ধ বেরোচ্ছে। সোফার নিচে রক্তের বন্যা বয়ে গেছে এবং মেঝেতে প্রায় কিছু কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে পড়ে রয়েছে। রাজীববাবু বডিটা দেখে ধারণা করে নিয়েছিল যে বডিটা প্রায় অনেক দিন ধরেই পড়ে আছে, তাই বডি পচে যাওয়ার গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছে। রাজীববাবু হেড কনস্টেবল অতনু মুখার্জিকে ডাকেন এবং বলেন, অতনু? হ্যাঁ স্যার, আপনি এসছেন? হ্যাঁ, আমি এই আসলাম। তুমি একটু বাইরে এসো, কিছু কথা আছে। হ্যাঁ স্যার, চলুন। এই বলে রাজীববাবু এবং হেড কনস্টেবল অতনুবাবু বাইরে যায় এবং তখন রাজীববাবু অতনুবাবুকে বলেন, কেসটা এবার খুলে বলো। আসলে স্যার, এই ফ্ল্যাটের পাশে প্রতিবেশী সিকিউরিটি টিমকে খবর দেয় যে এই রুম থেকে পচা গন্ধ তাদের রুমে আসছে। তারা গত 1 সপ্তাহ নিজের ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। বাড়িতে এসে তারা এই গন্ধটা পেয়ে সিকিউরিটি টিমকে খবর দেয় এবং সিকিউরিটি টিম দরজা ভেঙে ভেতরে প্রবেশ করায় তারা এই বডিটা দেখতে পেয়েছিল এবং আমাদেরকে স্যার ইনফর্ম করে। বুঝলাম, তো বডিটা এখনো পোস্টমর্টমে পাঠাওনি কেন? স্যার, পোস্টমর্টম টিমকে খবর দেওয়া হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি তাহলে থানায় বেরিয়ে যাচ্ছি। তুমি এই ফ্ল্যাটের ওনারকে আমার সঙ্গে দেখা করতে বলো থানায়। ওকে স্যার। তারপর রাজীববাবু থানায় চলে যায়। পরের দিন সকালে অতনু পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে রাজীববাবুর কেবিনে ঢোকে। রাজীববাবু তখন ওনারের সাথে কথা বলছিল। তখন অতনুবাবু রাজীববাবুকে বলেন, স্যার, আসবো? হ্যাঁ অতনু, আসো। স্যার, এই যে পোস্টমর্টমের রিপোর্টটা। হ্যাঁ, রাখো এখানে। রাজীববাবুর পাশে তখন উপস্থিত অ্যাপার্টমেন্টের ওনার। তখন অ্যাপার্টমেন্টের ওনারকে রাজীববাবু জিজ্ঞাসা করে, আপনাদের ফ্ল্যাটে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনাদের সিকিউরিটি টিম বা সিসিটিভিতে কোনো রেকর্ড নেই কেন?
স্যার, ঘটনাটা যেদিন হয়েছিল সেদিন থেকে তার আগের 1 সপ্তাহ পর্যন্ত সিসিটিভিতে কোনো রেকর্ড নেই ওই ব্যক্তিটিকে নিয়ে। তাহলে কবে ওই ব্যক্তিকে শেষ দেখা গেছিল? স্যার, ঘটনাটা 22শে মেতে ঘটেছিল, আর ওই ব্যক্তি লাস্ট 10th মে রাত 11টার সময় অ্যাপার্টমেন্টে এসেছিল। ঠিক আছে, আপনি আসুন তাহলে। দরকার পড়লে কিন্তু আবার ডাকবো আপনাকে। অ্যাপার্টমেন্টের ওনার সেই স্থান থেকে চলে যাওয়ার পর অতনুবাবুকে রাজীববাবু বলেন, আচ্ছা অতনু, তুমি কি ওই ব্যক্তিটার ফ্যামিলির ব্যাপারে কোনো খোঁজ নিয়েছো নাকি? স্যার, ব্যক্তিটার ভালো নাম তপন কুমার। তপনের মা বাবা কেউ নেই। তপন নিজের দিদির কাছেই মানুষ হয়েছে। আর হ্যাঁ, তপনের দিদি ডানকুনিতে থাকে। ওনাকে খবর দিয়েছি, উনি থানায় আসছে বললো। বাহ, গুড। আচ্ছা, পোস্টমর্টমের রিপোর্টে কিছু কি ধরা পড়লো? পোস্টমর্টম রিপোর্ট যা বলছে তা শুনে আমি অবাক স্যার। কেন? ব্যক্তির সারা শরীরে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, আর ঘটনাস্থল থেকে কোনো প্রমাণও পায়নি। সারা শরীরে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এমনকি ঘটনাস্থল থেকেও কোনো নাকি প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, তুমি বরং এখন এসো, আমি কিছুক্ষণ পরেই তোমাকে ডাকছি। ওকে স্যার। অতনুবাবু রাজীববাবুর কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর রাজীববাবু কেসটা নিয়ে ভাবতে থাকে। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর একটা সিগারেট জ্বালিয়ে স্মোক করা শুরু করে। ঠিক তখনই অতনুবাবু প্রবেশ করে রাজীববাবুর কেবিনে। স্যার, আসবো? হ্যাঁ, এসো এসো এসো। স্যার, ঘটনাস্থল থেকে তপনের একটা নোটবুক পাওয়া গেছে। নোটবুক? দাও দেখি। কনস্টেবল অতনুবাবু নোটবুকটি রাজীববাবুর হাতে তুলে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। রাজীববাবুর চেহারায় তখন কৌতূহলের ছাপ। সিগারেটটা শেষ করে তিনি নোটবুকটা হাতে নিয়ে পড়তে শুরু করে। নোটবুকটা পড়ে রাজীববাবু বুঝতে পারে তপন কোনো মেয়ের সাথে গভীরভাবে সম্পর্কে যুক্ত ছিল। ঠিক তখনই অতনুবাবু আবার রাজীববাবুর কেবিনে আসে। স্যার, তপনের বেডরুম থেকে একজোড়া কানের দুল পাওয়া গেছে। রাজীববাবু আস্তে আস্তে বুঝতে পারে যে তপনের মৃত্যুর সাথে এই মেয়েটার কোনো হাত আছে, কিন্তু যতক্ষণ না মেয়েটার সম্পর্কে কিছু জানতে পারা যাচ্ছে, মেয়েটা কোথায় থাকে কিংবা মেয়েটা কে, ততক্ষণ অবধি রাজীববাবু কিছু করতে পারবে না। তারপর রাজীববাবু নিজের বাড়ি যায়। সব কিছুই ঠিক চলছিল, কিন্তু ঠিক রাত্রি 12:30 আবার রাজীববাবুর টেলিফোন বেজে ওঠে। রাজীববাবু টেলিফোন তুলে কথা বলতে যাবে কি, টেলিফোনের অপর দিক থেকেই স্যার, বাঁচান আমায় স্যার। স্যার, কে তুমি? স্যার আমায়, স্যার কে? বাঁচিয়ে ফেলুন আমায়। আর কেই বা মারবে তোমাকে? হ্যালো হ্যালো। ঠিক তখনই রাজীববাবুর ফোনটা কেটে যায়। রাজীববাবু দুশ্চিন্তায় পড়ে যায়। রাজীববাবু নিজের মধ্যে কথা বলতে শুরু করে। এত রাত্রে কে ফোন করলো আমাকে? ঠিক তখনই পেছন থেকে রাজীববাবুর স্ত্রী ডাক দেওয়ায় রাজীববাবু বিরক্তি প্রকাশ করে এবং হাজার এক কৌতূহল মাথায় নিয়ে ঘুমাতে চলে যায়। আবার ঠিক রাত্রি 3টের সময় রাজীববাবুর টেলিফোন বেজে ওঠে। রাজীববাবু ঘুম চোখ নিয়ে ওঠে আর টেলিফোনটি তোলে। অপর প্রান্ত থেকে কথা ভেসে আসে, স্যার, আমি অতনু বলছিলাম। বলো বলো। স্যার, কল্যাণী হাই রোডের সাইডে জঙ্গলে 3জন ব্যক্তির দেহ পাওয়া গেছে। এদের 3জন ব্যক্তির দেহ আছে, কিন্তু মাথা নেই। হোয়াট? কি বলছো? ঠিক আছে, রাখো, আমি আসছি এক্ষুনি। রাজীববাবু খবরটা পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখে তপনের মতন সেম এই 3 ব্যক্তি মারা গেছে। রাজীববাবুর মাথায় হাত পড়ে যায়, কারণ রাজীববাবু জানতো কেসটা সলভ না করতে পারলে ওপর মহল থেকে আরও চাপ এসে পড়বে তার মাথায়। তারপর রাজীববাবু অতনুকে ডাকে। তখন অতনু বডির পাশ থেকে গলার হার, অর্থাৎ মেয়েদের গলার হার নিয়ে রাজীববাবুর কাছে যায়। রাজীববাবু বুঝতে পারে এইসব ঘটনার পেছনে কার হাত আছে।
রাজীববাবু তখন হালকা আন্দাজা করে যে কি এই 3 ব্যক্তির মৃত্যুর সাথে তপনের মৃত্যুর কোনো মিল আছে, অথবা তপন যে মেয়েটির সাথে সম্পর্কে জড়িত ছিল সেই মেয়েটিরও কোনো না কোনো রকমভাবে হাত রয়েছে। রাজীববাবু অতনুকে গাড়ির মধ্যে বসিয়ে তপনের দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি এসে থামে তপনের দিদির বাড়ির সামনে। তপনের দিদির বাড়িতে কলিং বেল মারায় তপনের দিদি বেরিয়ে আসে। তখন রাজীববাবু তপনের দিদিকে বলে, এত রাতে ডিস্টার্ব করার জন্য এক্সট্রিমলি সরি। আরে না না, কোনো ব্যাপার না, আসুন ঘরে। আচ্ছা, বলছিলাম আপনার ভাই মানে তপন কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল কি? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? তপনের একটা মেয়ে বান্ধবী ছিল, যার নাম পূজা। সেই মেয়েটা তপনের সাথে সবসময় ঘুরতো। আচ্ছা আচ্ছা, মেয়েটাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? হ্যাঁ, শুনেছি মেয়েটা বেলেঘাটায় থাকে। মেয়েটার সম্পর্কে বাকি খবর আপনাকে তপনের বন্ধু সায়ন দিতে পারবে। সায়ন? আচ্ছা, সায়নের ফোন নাম্বার আছে আপনার কাছে? সায়নের ফোন নাম্বার? হ্যাঁ আছে আছে আছে, 1 সেকেন্ড। রাজীববাবু তপনের দিদির থেকে সায়নের নাম্বার নেয়, সায়নের থেকে সমস্ত খবর কালেক্ট করে। তারপর পরের দিন সকালে পূজার বাড়িতে যায় তারা। পূজার বাড়িতে গিয়ে বেল বাজিয়ে সাড়া দিতে থাকে রাজীব এবং অতনু। কিছুক্ষণ পর পূজা দরজা খোলে এবং বলে, হ্যাঁ স্যার, আপনারা এখানে? আপনি কি পূজা? আপনার সাথে দরকারি কথা আছে, তাই আসলাম। আমার সাথে দরকার? আপনি কি জানেন যে আপনার বন্ধু মারা গেছে? আমার বন্ধু? আপনি কার কথা বলছেন? আপনি তপনকে চেনেন? হ্যাঁ, তপন আমার খুব ভালো বন্ধু ছিল। কি হয়েছে তপনের? তপন মারা গেছে, গত 2 দিন হতে চললো। কি কি বলছেন আপনি? এই খবর শোনার পর পূজার মাথায় হাত পড়ে যায়। পূজা মাটিতে বসে কাঁদতে শুরু করে। রাজীববাবু তখন পূজার ঘরে প্রবেশ করে আর এইদিক ওইদিক খুঁজতে থাকে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। প্রমাণ পাওয়া গেলে ভালোই হতো, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ার ফলে তাদেরকে চলে যেতে হয় সেখান থেকে। সময় রাত 8টা। অতনুবাবু রাজীববাবুর কেবিনে ঢুকে রাজীববাবুকে বলে, স্যার, বডির পাশ থেকে যে হাড়টা পাওয়া গেছিল সেই হাড়টা ল্যাবে পাঠানো হয়েছিল। ল্যাব থেকে খবর এসছে যে ওই হাড়টা তপনের বন্ধু পূজার। কি বলছো? কই, দাও দাও, রিপোর্টটা দাও। হ্যাঁ ঠিক বলছো তো। চলো অতনু, গাড়ি বার করো এক্ষুনি, পূজার বাড়িতে যাব আমরা। রাজীববাবু এবং অতনু গাড়ি নিয়ে তাড়াতাড়ি পূজার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি এসে থামে পূজার বাড়ির গেটের সামনে। গাড়ি থামিয়ে রাজীববাবু আর অতনু দেখে বাড়িটা সারা ঘরের লাইট বন্ধ, বাগানে কালো অন্ধকারে ঘেরা, কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না। রাজীববাবু ও অতনু মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এগোতে এগোতে বাড়ির সদর দরজার সামনে পৌঁছে যায় তারা। ঠিক তখনই ওপরের ঘর থেকে একটা ভয়াবহ হাসির শব্দ ভেসে আসে। ভয়াবহ হাসির আওয়াজ শুনে রাজীববাবু ভাঙতে শুরু করে সদর দরজা। মোবাইল টর্চের মাধ্যমে রাজীববাবু দেখতে পায় মেঝে রক্তে ভরে গেছে। রাজীববাবু এই দৃশ্য দেখে ভয় পেতে শুরু করে। ঠিক তখনই রাজীববাবু অতনুকে বলে, অতনু, তুমি একবার ওপরের ঘরগুলোতে বরং তল্লাশি নাও, আর আমি বরং নিচের রুমে তল্লাশি নিই। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি এখনই। অতনু সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে অতনু দেখে পূজা একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে বসে কী সব যেন বলছে, আর পূজার পাশে একটা কালো অবয়ব বসে, যার সারা গায়ে বড় বড় লোমে ঢাকা, মাথায় একজোড়া শিং। কি ভয়ানক দেখতে থাকে, দেখে যেন মনে হচ্ছে কোনো ছাগল মানুষের রূপ ধারণ করেছে। অতনু তাকে দেখে ভয় চিৎকার করে ওঠে। রাজীববাবু অতনুর চিৎকার শুনে দোতলায় যায়।
অতনু, এই অতনু, কি হলো তোমার? রাজীববাবু সেই স্থানে গিয়ে দেখে অতনু অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং দেখে একটা 12 ফুটের প্রাণী, দানবের মতন চেহারা, মাথায় একজোড়া শিং, জিভ থেকে টস টস করে পড়ছে লালা। দেখে মনে হচ্ছে ছাগল যেন মানুষের রূপ ধারণ করেছে। প্রাণীটি দেখে রাজীববাবুকে এবং সাথে সাথে জানলা থেকে লাফ মেরে নিচের দিকে পালায়। রাজীববাবু ওই প্রাণীটিকে দেখে নিজের রিভলভার বের করে গুলি করতে শুরু করে আর অতনুকে ওইখানে রেখে নিচে বাগানের দিকে ছুটে যায়। গিয়ে দেখে রাজীববাবুর রিভলভারের গুলিতে পূজা মারা গেছে আর সেই প্রাণীটা আচমকাই বাগানের কুয়োতে গিয়ে জলে ঝাঁপ মারে। রাজীববাবু কুয়োর সামনে গিয়ে কুয়োর ভেতরে রিভলভার দিয়ে ফায়ার করতে শুরু করে। আচমকাই সবকিছু যেন শান্ত হয়ে যায়। পরের দিন সকালবেলা বাড়িটাকে পুলিশ ঘেরাও করে নেয় আর ওই কুয়ো থেকে তপন সহ বাকি 3 জনের মাথা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে রাজীববাবুর কাছে ক্লিয়ার হয়ে যায় এইসব ঘটনার পেছনে মূল উদ্দেশ্যে ছিল তপনের বান্ধবী। পূজা নিজের ব্যক্তিগত রাগের জন্য এইসব করেছে এবং পুলিশ তদন্ত মাধ্যম দ্বারা এও জানতে পারে যে পূজা কালো জাদুর সাথে যুক্ত ছিল। পূজার মৃত্যু হয় আর বাকি কেসগুলো সমাপ্ত হয় এইখানে। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়ে দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।